বলছিলাম যে যে আমরা যে পণ্যগুলা একজন বিক্রেতা থেকে আমার কাছে নিয়ে আসি, ওই জিনিসটাকে সহজ ভাষায় বলে যে ইম্পোর্ট। ইম্পোর্ট মানে হচ্ছে যে মানে আমদানি। আমরা যেটা বাংলা ভাষায় বুঝি আমদানি, ঠিক আছে। আর রপ্তানি মানে হচ্ছে যে এক্সপোর্ট, ঠিক আছে। এটা তো আমরা জানি। তাইলে এটা অনেক আমি যেটাতে আসলাম ক্যাটাগরি, ক্যাটাগরিতে আমরা একটা হচ্ছে আমার ডিটিএ, যে আমরা যেহেতু অফিসিয়ালি মানে প্রফেশনাল ইম্পোর্ট সম্পর্কে জানতেছি, সেহেতু আমি প্রফেশনাল যেগুলো ইম্পোর্ট সেগুলো সম্পর্কে আলোচনা করি। যেমন আমার একটা ইম্পোর্ট হচ্ছে ডিটিএ, একটা ইম্পোর্ট হচ্ছে যে আপনার ফরেন, ঠিক আছে। একটা হচ্ছে ডিটিএ ইম্পোর্ট, আর একটা হচ্ছে ফরেন ইম্পোর্ট। ডিটিএ ইম্পোর্ট বা লোকাল ইম্পোর্টও বলতে পারেন। সেক্ষেত্রে আসেন ডিটিএ ইম্পোর্ট। ডিটিএ ইম্পোর্ট মানে কি আমরা কেউ জানি? না, বা জানি না। বলেন। আচ্ছা, ডিটিএ শব্দের মিনিংটা কি? ডোমেস্টিক টেরিফ এরিয়া, স্পেলিং ভুল হইতে পারে, ঠিক আছে। ডোমেস্টিক টেরিফ এরিয়া মানে ডিটি এর শব্দের মানে মিনিংটা হচ্ছে যে ডোমেস্টিক টেরিফ এরিয়া। তার মানে হচ্ছে আমার লোকাল এরিয়া। আমার লোকাল এরিয়া থেকে আমি যে পণ্যটা ক্রয় করব, সেটাকে আমি বলবো যে আমার ডিটি ইম্পোর্ট বা লোকাল ইম্পোর্ট। সেটা হইতে পারে ঢাকা টু চিটাগাং, বা বরিশাল টু চিটাগাং, বা চিটাগাং টু ঢাকা। যেটা মানে এন্টার জোন, এন্টার জোন বিটুইন ইনসাইড বাংলাদেশ। আমার বাংলাদেশের মধ্যে যে ইম্পোর্ট গুলো আমি বাংলাদেশের মধ্যে যে ইম্পোর্ট গুলো হয়ে থাকে, সেগুলোকে আমরা মূলত বলি যে ডিটিএ ইম্পোর্ট বা লোকাল ইম্পোর্ট। মানে এটা আমার দেশের ভিতর। কারণ আমার দুই রকম ইম্পোর্ট, একটা হচ্ছে ফরেন, একটা হচ্ছে লোকাল। লোকালের মধ্যে আমার কিন্তু ডকুমেন্টস ভিন্ন, আবার ফরেনের জন্য ডকুমেন্টস ভিন্ন। তাইলে এখন আসেন, আমি সাপোজ ম্যাগনা পেপার মিলস লিমিটেড, এটা হচ্ছে ধরেন নারায়ণগঞ্জের একটা কার্টুন ফ্যাক্টরি, ঠিক আছে। ওকে আমি 2000 পিস কার্টুনস অর্ডার করছি, ঠিক আছে। 200 পিস কার্টুন অর্ডার করার পরে সে আমারে বলতেছে যে, সে আমাকে বললো পার পিস, তার সাথে এখন আমার নেগোসিয়েশন চলতেছে। আমি বলছি তাকে ভাই, আমি তাকে বলতেছি ভাই 200 পিস কার্টুন আমি আপনার থেকে ইম্পোর্ট করব লোকাল, ঠিক আছে। আমি এখন লোকাল, আপনার এখন মাথা ভিতরে সেট করেন যে লোকাল। আমি তাকে বলতেছি যে ভাই আমার 200 পিস কার্টুন লাগবে, আপনি কত করে পারবেন, পার পার পিস কার্টুন কত করে পারবেন? সে আমার রেট দিল পার পিস, পার পিস কার্টুনের প্রাইস দিল, ইউনিট প্রাইস 20 টাকা, ঠিক আছে। তাহলে আমার 2000 পিস কার্টুন সমান কত হবে? 20 টাকা হইলে 20 × 20 কত হয়? 40,000 মনে। 40,000 হবে। হুম, 40,000 টাকার একটা অর্ডার, ঠিক আছে। তাইলে এই সাথে যে আমার এই যে কমিউনিকেশনটা শুরু হচ্ছে, মানে আমি ইম্পোর্ট করতে যাচ্ছি তার থেকে, সে আমাকে বলল ভাই 20 টাকার দরে পার পিস কার্টুনের প্রাইস। আমি তাইলে টোটাল আমার 40,000 হবে। এখন আমি এগ্রি হইলাম। আমি হচ্ছে কি, আমি হচ্ছে যে ইম্পোর্টার, সে হচ্ছে এক্সপোর্টার। আমি বলতে নয়ন, হ্যাঁ, নয়ন হচ্ছে যে ইম্পোর্টার, আর মেঘনা হচ্ছে এক্সপোর্টার। আমরা এতদিন উল্টাটা করছি। এতদিন আমরা এক্সপোর্টার ছিলাম, এখন আমরা ইম্পোর্টার হয়ে গেছি, ঠিক আছে। এখন আমি, এখন এক্সপোর্টারকে আমি বলছি এখন এই নয়ন এবং মেঘনার সাথে কি হবে, একটা কোটেশনে চলে যাবে। তাহলে এটাকে কি বলবো আমরা? পিও বা পিআই তে চলে যাব। যেটা একটা পারচেস অর্ডার করবো, নয়তো একটা প্রোফার্মা ইনভয়েস করবো। পারচেস অর্ডার বা প্রোফার্মা ইনভয়েস যখন করব, তখন আপনারা জানেন ওই যে পিআই এর মধ্যে যেগুলো থাকে ডিটেলস সবগুলো থাকবে, জাস্ট এখানের মধ্যে ভিন্নতা কি থাকবে, এখানে জাস্ট উপর আমরা যে কথাটা হয়েছে এই কথাটাকে আমরা ডকুমেন্টেশনে নিয়ে আসবো।
যেটা মুখে হয়েছে, এটা আমরা ডকুমেন্টেশনে নিয়ে আসবো। ডকুমেন্টেশন যখন আনবো, তখন সাপোজ আমার এটা পিও করলাম বা পিআই করলাম, ধরুন এটা পিআই বা প্রোফার্মা ইনভয়েস। প্রোফার্মা ইনভয়েস প্রোফার্মা ইনভয়েস যখন করব, তখন আমার 20 টাকা ইনভয়েস, 200 আমার পিআই বিলও হবে। পিআই বিলও 40,000 টাকা, ঠিক আছে। কারণ লোকাল ডিটি হলে সবসময় বিডিটি টাকা হবে। কারণ এটা হচ্ছে ফরেন না, যেহেতু এখানে কোনো ডলার হবে না বা অন্য কারেন্সি হবে না, শুধু বাংলাদেশি টাকা হবে। তাহলে ধরুন 40,000 টাকা পিএ পেলো। এখন আসেন, আমার পিএ কনফার্ম হয়েছে, আমি তার সাথে এগ্রি। এখন আমার ওর থেকে মাল আনতে আমার কি কি লাগবে? এখন দেখতে হবে যে আমি কি সেলফ ইম্পোর্টার কিনা। আমি যদি সেলফ ইম্পোর্টার হই, তাহলে আমার থেকে যদি আইআরসি থাকে, তাহলে সেটা হচ্ছে ভিন্ন বিষয়। আর যদি আমি ফ্যাক্টরি হই, আমার থেকে বন লাইসেন্স থাকে, তাহলে সেটা হচ্ছে ভিন্ন ইস্যু। তাহলে আসেন, প্রথমে যদি সেলফ আইআরসি হয় বা একটা লিমিটেড কোম্পানিতে যখন আইআরসি হয়, তখন সে কি করবে, তার আইআরসির মাধ্যমে বিল অফ এন্ট্রি করে মালটা নিয়ে আসবে। তার তার থেকে তখন শুধুমাত্র কিছু ডকুমেন্টেশন লাগবে। সেক্ষেত্রে তার লাগবে যে আপনার ইম্পোর্টারের কাছ থেকে, ফ্রম ইম্পোর্টার। তখন ডকুমেন্ট সব ইম্পোর্টার দিবে। ইম্পোর্টার কি দিবে? পিআই দিবে, ইনভয়েস দিবে, প্যাকিং লিস্ট দিবে, এক্সপি দিবে, তারপর ডেলিভারি চার্জ। বাস, এই ডকুমেন্টগুলো আমরা কার থেকে নিব? ইম্পোর্টার থেকে। এগুলো নিয়ে আমি আমার আইএসসির মাধ্যমে এগুলো আমি কোথায় দিব? আমার এই বিজিএমই বা বিকেএমই যেখানে হোক, ওখানে আমি এই ডকুমেন্টগুলো সাবমিট করে পারমিশন নিয়ে ইউডি বা ইউপি, যেটা ইউপি নাই মনে, ইউপি নিয়ে আমি আমার আইএসসির মাধ্যমে এটা ইম্পোর্ট করতে পারবো। আর যদি আমি ফ্যাক্টরি বন্ডের একটা প্রতিষ্ঠান হয়ে থাকি, সেক্ষেত্রে ভিন্নতা হচ্ছে সেম। আমার এই ডকুমেন্টগুলো লাগবে, এই ডকুমেন্টগুলো আমি ইম্পোর্টারের কাছ থেকে নিব। নিয়ে আমি এর পরের ধাপ আছে, যেহেতু ফ্যাক্টরি, তাহলে ধাপগুলো একটু কঠিন। পরের ধাপ হচ্ছে আমি এইসব সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আমি কি করব? ইম্পোর্ট পারমিশন নিব। ইম্পোর্ট পারমিশন নিব কার থেকে? ব্যবসা থেকে। যদি আমি ব্যবসার আন্ডার হই, তাহলে ব্যবসা। আর যদি আমি বিজিএমই হই, তাহলে বিজিএমই। আর বিকেএমই হলে বিকেএমই। আর যদি বিডা হয়, তাহলে তো বিডা, ঠিক আছে। আর যদি বেজা হয়, তাহলে বেজা। যেটা হোক না কেন, ওর থেকে আমার ইম্পোর্টের পারমিশনটা নিব এই ডকুমেন্টগুলো দিয়ে। পারমিশন নেওয়ার পর আমি এখন পাই গেছি। এখন আমার থেকে হাতের মধ্যে কি আছে? আইপি মানে ইম্পোর্ট পারমিশন আছে, এক্সপি আছে, ইনভয়েস আছে, 4 নম্বরে প্যাকিং লিস্ট আছে, 5 নম্বরে পিআই আছে। সবগুলো আমি কাকে দিব? হ্যান্ড ওভার টু সিএনএফ। সিএনএফ কে হ্যান্ড ওভার করবো। সিএনএফ কি করবে? মেক বিল অফ এন্ট্রি। বিল অফ এন্ট্রি রেডি করবে। তারপর কাস্টম ক্লিয়ার করে দেন হাউস, মানে আমার ফ্যাক্টরিতে বা আমার কাছে মালটা ইনহাউস করে দিবে। এটা হচ্ছে আমরা ডিটিএ। ফরেন ইম্পোর্টে যখন যাব, তখন তখন ফরেন ইম্পোর্ট সহজ, সেম সেম, কিছু ডিফারেন্স আছে সামান্য, সেটা বুঝে দিচ্ছি। ফরেন ইম্পোর্টে যখন যাব, তখন আমার কি লাগবে? সেম এই ডকুমেন্টগুলো আমি নিব। এই ডকুমেন্টগুলো নিব, সাথে এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি বিএল। তখন ডেলিভারি চালান হবে না। ডেলিভারি চালান অনলি ফর লোকাল ইম্পোর্ট, ঠিক আছে। আর বিএল লাগবে যে কিসের জন্য আমার? যখন আমি ফরেন ইম্পোর্ট করব, তখন আমার বিএলটা লাগবে, ঠিক আছে। এইসব ডকুমেন্ট আমাকে দিবে। তারপর গিয়ে আমার বিল অফ এন্ট্রি হবে। সেম, আমার এই ডকুমেন্টগুলো আমি সিএনএফ কে দিব। সিএনএফ কে দেওয়ার পরে বিল অফ এন্ট্রি করে সে আমাকে মালটা আমার ফ্যাক্টরিতে পৌঁছে দিবে। এখানের মধ্যে আবার ডিফারেন্স আছে কি দেখেন। এখানের মধ্যে আপনার ইম্পোর্ট যখন করবেন, ফরেন ইম্পোর্ট, তখন আপনার ট্র্যাকিং এর জন্য আপনার ইটিডিটা চেক করতে হবে, ভেসেল কখন চাপতেছে। ইটিডি দেখবো, ইটিএ দেখবো, তারপর বার্থিং দেখবো, তারপর ডিসচার্জ দেখবো, ল্যান্ডিং দেখবো,
ডেলিভারি দেব। এই 6টা প্রসেসে আমি ফরেন ইম্পোর্ট করব। ইটিডি মানে কি, আমার জাহাজ কখন ইম্পোর্টারের পোর্ট থেকে আমার জাহাজটা ছাড়ছে। ইটিএ মানে আমার আমার পোর্টের মধ্যে কখন জাহাজটা আসছে, আমার জাহাজটা কখন নোঙর নোঙর ফেলছে, হ্যাঁ, বার্থিং। তারপর ওখান থেকে কন্টেনার কখন নামছে। আর এলসিএল হইলে কখন কন্টেনার নামছে। এলসিএল হইলে এটা ল্যান্ডিং এর পর হবে যে আনস্টাফিং, আনস্টাফিং, আনস্টাফিং অর ডিসচার্জ। যদি আপনার ল্যান্ডিং এর পরে এটা দেখবো, যদি আপনার বার্থিং এর পরে ল্যান্ডিং, ল্যান্ডিং এ যাই এটা কি আপনার যদি এফসিএল হয়, তাইলে এটা এভাবে যেহেতু এফসিএল হইলে আপনার ডিসচার্জ হবে, আর এলসিএল হইলে আনস্টাফিং হবে। এর পর্যায়ে ডেলিভারি। এটা হচ্ছে ফরেন ফরেন ইম্পোর্টের প্রসিডিউর, আর এটা হচ্ছে লোকাল ইম্পোর্টের প্রসিডিউর। সেম। এই ম্যাকনা যে যে থেকে আনছি 40,000, এটা তখন 40,000 ডলার হয়ে যাবে। এটা যখন ফরেন আসবে তখন এটা ডলার হয়ে যাবে। বেশি ইউএসডি থাকবে, তাহলে এটা USD 40। নয়ন ভাই, হুম, আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল। যদিও দেখা গেছে যে আমাদের কোম্পানি ইম্পোর্ট নিয়ে কাজ করে, যাই হোক আমি চিটং এর জিনিসগুলো ডিল করি না, হ্যাঁ, এই জন্য আমি হয়তো এই ব্যাপারটা জানি না আর কি। হ্যাঁ, হুম, এখানে যে ইটি এর পরে বার্থিং যেটা, এটা হুম। নিয়ে এই ব্যাপারটা একটু আমাকে একটু জানাবেন, জিনিসটা কি, আর হচ্ছে আনস্টাফিং না না, যেটা ওটা একটু কোয়েশ্চেন পরে করেন, আগে আমার ক্লাস মানে ইয়াগুলো আচ্ছা ঠিক আছে, ঠিক শেষ আছে, হয়ে যাক। কোয়েশ্চেন পর্ব তো ঠিক আছে, আছে, ওকে, ঠিক না? ঠিক আছে, ওকে। তাহলে এটা তাইলে এখন আমরা জানি যে এটা হচ্ছে লোকাল, এটা হচ্ছে ফরেন গেছে গা, ঠিক আছে। এখন আসেন হাউ টু ইম্পোর্ট, এটা আমরা এখানে ভিতরে চলে আসছে যেহেতু কথার ভিতরে, এটা আমাদের কথার ভিতরে চলে আসছে। ইম্পোর্ট সিস্টেম অফ বাংলাদেশ, এটাও আমাদের এখানে ভিতরে একই লেকচারে চলে আসছে। ডকুমেন্ট রিকোয়ারমেন্টও চলে আসছে। ইম্পোর্ট পারমিশন অফ গভর্নমেন্ট অথরিটি চলে আসছে। এখন আসেন ডিউটি আর ডিউটি ফ্রি, এটাও নিয়ে আসি। এই জিনিসটা আমি এখানে ভিতরে বুঝিয়ে দিই। এখন দেখেন, এখানে আমি যে কার্টুনটা আনছি একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে আমি যে কার্টুন গুডটা ইম্পোর্ট করছি মেঘনা থেকে, আমার এখানে আইটেম ডেসক্রিপশন, আইটেম হবে সাপোজ করুগেটেড কার্টুন, ঠিক আছে। এখন দেখেন, এই কার্টুনটা আমি ফরেন ইম্পোর্টও সেম, এই কার্টুনটা আনবো, এটা রেজিস্টার কোড হবে ধরেন সাপোজ 654444 ডবল ডবল 290, এইচএস কোড, ঠিক আছে। এটা এইচএস কোড মিলবে না, আমি জাস্ট এমনি একদম মানে আনো এই দিছি, মানে এক্সাম্পল। আচ্ছা, আমার এখন আসেন, আমি যখন লোকাল লোকাল ইম্পোর্ট করব, আমার যদি ব্যবসা এই লোকাল যেটা করব, লোকালে যদি আর ধরেন আমি নিজে সেলফ ইম্পোর্টার হই, তাহলে আমি যদি কার্টন যদি আপনার মানে বাংলাদেশ টু বাংলাদেশকে আনি, তাহলে আমার থেকে তখন ব্যাট দিতে হবে, ঠিক আছে। তখন আমার কার্টনের জন্য 15% ব্যাট গভর্নমেন্টকে দিতে হবে, কোনো ডিউটি দিতে হবে না। আমি জাস্ট আমার ব্যাট গুলো দিব, যেহেতু বাংলাদেশ টু বাংলাদেশ, বাংলাদেশ টু বাংলাদেশ হইলে আপনার ডিউটি লাগে না, জাস্ট ব্যাট দিলে হয়ে যায়, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। এখানে আমি ব্যাট দিব 15%। 15% ব্যাট যোগ হবে কিসের উপর? অ্যাসেসমেন্ট ভ্যালুর উপর। অ্যাসেসমেন্ট ভ্যালু যা বিলোভেন্টিতে যা ভ্যালু আসবে, ওই ভ্যালুর 15%। সাপোজ এটার 40,000, তো অ্যাসেসমেন্ট করে দেখা যাচ্ছে এটা 48,000 হয়েছে, হ্যাঁ। 48,000 সাথে তখন 48,000-এর 15% আমি ব্যাট দিব। বিলোভেন্টিতে আমার 15%-এর যে ব্যাটের টাকাটা, ওই টাকাটা আমি
গভর্নমেন্টকে পে করে তখন আমি ক্লিয়ারিং করব। আর ফরেন ইম্পোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, আমি যদি ব্যবসার আন্ডারে হই, তাইলে আমি ইপিজেডে কার্টুন কিন্তু ফ্রি। হ্যাঁ, যেহেতু এটা র মেটেরিয়াল পরে, তাইলে আমার কোনো ডিউটি দিতে হবে না, আমি ডিউটি ফ্রি পাবো। আর বিজিএম এর আন্ডার হইলেও আমি ডিউটি ফ্রি পাবো, যেহেতু এটা আমার র মেটেরিয়ালস হিসাবে আমি দেখাবো। বিকেএম তো ডিউটি ফ্রি পাবো, বিটাতে পাবো, বেচাতে পাবো। এখন পাবো না কোনটাতে? যেগুলোতে আপনার নন বন্ডেড, যেগুলো এমনি জাস্ট ফ্যাক্টরি, যেমন সাগরিকাতে, তারপর বিভিন্ন জায়গায় যেগুলো এমনি নর্মাল ফ্যাক্টরি, যাদের বন্ড লাইসেন্স নাই, তাদের কিন্তু ডিউটি দিয়ে আনতে হবে। তখন ডিউটিটা কিভাবে দিবে? যখন এইচএস কোড, এইচএস কোডের ধরেন এটা হচ্ছে 54.54% ধরি, 54% যদি ডিউটি হয়, তাহলে টোটাল ভ্যালু যা, তার উপরে আপনার 40%, 54% আপনার ডিউটি ট্যাক্স দিয়ে তারপর এটা ক্লিয়ারিং করে ফেলবো। ক্লিয়ারিং করতে হবে, হ্যাঁ, ক্লিয়ারিং করব, তারপর ডেলিভারি নিব। তো এখানে মূলত এটাই হচ্ছে যে ডিউটি ফ্রি, ডিউটি ডিউটি এবং ডিউটি ছাড়া ডেলিভারি। যদি এটা আমার কোনো, আমি কোনো গভর্নমেন্ট থেকে কোনো ফেসিলিটি না পাই, তাহলে অবশ্যই আমি ডিউটি দিব। আর যদি ফেসিলিটি পাই, তাহলে আমি ডিউটি ফ্রি, আমি কাস্টম কমপ্লিট করে আমার কার্গোটা আমি আমার কাছে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট নর্মাল। এখন আপনারা এখন এখন কোয়েশ্চেন করতে পারেন ওয়ান বাই ওয়ান। নয়ন ভাই। ফরেনটা একবার বুঝে ফেলেন ভাইয়া। হুম। ফরেনটা নাকি? না, আমি আমার আমার বোঝানো শেষ, এখন আপনারা কোয়েশ্চেন করেন। আচ্ছা নয়ন ভাই, আমি যদিও দেখে যে এই যে এখানে আপনি যে ইটিডি, তারপরে ইটিএ, হুম। বার্থিং, এই ব্যাপারগুলো হুম। নিয়ে আলোচনা করছেন। হ্যাঁ, যদিও চিটং পোর্টে বার্থিং এর কাজটা চিটং পোর্টে হয়, আমি যতটুকু জানি আর কি। হ্যাঁ, তবে হুম। জিনিসটা কি আমি এটা ভালো করে জানি না। কারণ হচ্ছে আমাদের যে যারা লোকজন আছে ওরা হয়তো ওইভাবে শেয়ার করে না আর কি, যদিও জিজ্ঞেস করছি। আর আনস্টাফিং যেটা, এই দুইটা ব্যাপার নিয়ে একটু আমার ডিটেলস যদি বলতেন ব্যাপারটা, জিনিসগুলো কি। আমি পাথরটাই নিয়ে বলতেছি, ঠিক আছে। ইডিডি, ইডিডি হচ্ছে যে আমার ইম্পোর্টারের পোর্ট ধরেন সাংঘাই, সাংঘাই চায়না, হ্যাঁ, সাংঘাই চায়না থেকে সে পাঠাচ্ছে সাংঘাই পোর্ট থেকে। সাংঘাই পোর্ট থেকে আমার ভেসেলটা ছাড়বে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার ধরেন একটু, আমার এটা হচ্ছে এটা হচ্ছে আমার ভেসেল, হ্যাঁ, এটা হচ্ছে আমার ভেসেল। এটা ছাড়তেছে কোন জায়গা থেকে? সাংঘাই থেকে। সাংঘাই চায়না থেকে ছাড়বে। কয় তারিখ ছাড়লো? সাপোজ আজকে ছাড়লো, 19/5/2025। এটা হচ্ছে ইটিডি, মানে আজকে ছাড়ছে, অনবোর্ড হয়েছে, হ্যাঁ। এটা জাস্ট আজকে হুম। সাংঘাই চায়না থেকে ছাড়ছে 19/5, ঠিক আছে। উনিশ হুম। পাঁচে ছাড়ার পরে এটা প্রথম আসবে ট্রান্সশিপমেন্ট পোর্টে, মানে মালয়েশিয়াতে। এটা ধরেন মালয়েশিয়া পোর্ট, মালয়েশিয়া পোর্টে আসছে, মালয়েশিয়া পোর্টে আসবে সাপোজ, সাপোজ ইটিএ। এখানে ইটিএ আর ডবল হবে, একটা ইটিএ হবে যে যখন, যদি ডাইরেক্ট ভেসেল হয়, যদি আপনার ভেসেলটা, আচ্ছা আমি প্রথমে ট্রান্সশিপমেন্ট বলি। ট্রান্সশিপমেন্ট কাকে বলে? যখন ভেসেলটা আপনার সাংঘাই থেকে মালয়েশিয়া হয়ে ঘুরে চিটাং আসবে, তখন এটাকে বলবো যে ট্রান্সশিপমেন্ট। মানে দুইটা পোর্ট ঘুরে আসবে। দুইটা পোর্ট ঘুরে আসা মানে কি?
আপনার এটা হচ্ছে সাংঘাই পোর্ট, এটা হচ্ছে মালয়েশিয়া বা সিঙ্গাপুর পোর্ট, এটা হচ্ছে সিটিজি পোর্ট। ঠিক আছে, তাহলে দেখেন এখন এখানের মধ্যে সিঙ্গাপুর বা মালয়েশিয়াতে সে আসছে 7 দিন লাগে চায়না থেকে আসতে, তাহলে 19, 20, 26, 26/5/2025 হচ্ছে যে কিসের ইটিএ, সিঙ্গাপুরের ইটিএ। ঠিক আছে, সিঙ্গাপুরে 26 তারিখ ভেসেলটা আসবে আমার ইটিএ, মানে এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি সে আসছে কখন? 26 তারিখ। অ্যাকচুয়ালি সে আসছে কখন? 26 তারিখ। এটাকে কি বলবো? এটিএ। এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখবেন। ইটিএ আর এটিএ এর মধ্যে তফাৎ কি? ইটিএ মানে হচ্ছে যে আনুমানিক, এটিএ মানে হচ্ছে অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল টাইম অফ অ্যারাইভাল মানে এটিএ। আসছে কত তারিখ? 26 তারিখ। এখানে আবার সে এখানে মালটা নামাবে, মানে আপনার ভেসেল থেকে মালগুলো সিঙ্গাপুর পোর্টে নামাবে, কারণ এটা সিঙ্গাপুর পোর্টের পরে। এখানে আবার জিনিসগুলো আপনাদের আসলে কিভাবে বুঝাইলে যে আপনারা মানে ইজিলি বুঝবেন আমি বুঝতেছি না। না বুঝলে আমাকে কোয়েশ্চেন করি, ঠিক আছে? এগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল কিছু বিষয়, আমি আপনাদের আস্তে আস্তে করে বুঝাই। ফিডার ভেসেল, হ্যাঁ, ফিডার ভেসেল, মাদার ভেসেল। ভেসেল কয় রকম হয়? 2 রকম। ঠিক আছে, 2 রকম হুম। ভেসেল হয়। ফিডার ভেসেল, মাদার ভেসেল। ফিডার ভেসেল মানে হচ্ছে ছোটগুলা, আর মাদার ভেসেল মানে হচ্ছে বিরাট। এগুলো আপনারা আমাদের বাংলাদেশের আশেপাশে কখনো আসতে পারবে না, কারণ আমাদের ডিপনেস কম, মানে গভীরতা কম। তো যার কারণে আমরা যে ভেসেল গুলো দেখি এগুলো সবগুলো হচ্ছে ফিডার ভেসেল। মাদার ভেসেল শুধু সিঙ্গাপুর পোর্টে আসবে, সিঙ্গাপুর পোর্ট থেকে মানে চায়না থেকে সিঙ্গাপুর পোর্টে আসবে মাদার ভেসেল হয়ে। মাদার ভেসেল থেকে মালগুলা নামাই সে ফিডার ভেসেলে তুলে দিবে, মানে ছোট ভেসেলে তুলে দিবে। ছোট ভেসেলে তুলে সে মালগুলো আমার চিটাঙে পোর্টে পাঠিয়ে দিবে। তাইলে দেখেন আমার এখান থেকে আসছে মাদারে, মাদার থেকে আসছে ফিডারে। ঠিক আছে, ফিডারে এখান থেকে আসি আনলোড হবে, কন্টেনার আনলোড হয়ে আবার লোড হবে। লোড হয়ে হওয়ার পরে এখন আমরা এখানে আরেকটা ডেট পাবো, সেটা কি? একই, মানে অ্যাকচুয়াল টাইম অফ ডেলিভারি। এখান থেকে মালটা আবার লোড হয়ে এখান থেকে ছাড়লো ধরেন 28 তারিখ, 28/5/2025। তারপর আপনার চিটাং বোর্ডের ইটিএ, তখন আমরা চিটাং বোর্ডের ইটি হিসাব করব। ওখান থেকে 15 দিন, তাহলে 28, 29, 30, আর এদিকে 13। সাপোজ 13, 6, 25 হচ্ছে আমার চিটাংয়ের ইটিএ। ঠিক আছে, তাহলে দেখেন আমার ভেসেলটা চায়না থেকে লোড হয়ে সিঙ্গাপুরে আসি, আনলোড হয়ে আবার পিটারে লোড হয়ে আমার চিটাং পোর্টে চলে আসবে। সেক্ষেত্রে এটা হচ্ছে কি ট্রান্সশিপমেন্টে। আর যদি ডাইরেক্ট শিপমেন্ট হয় সেক্ষেত্রে আমার চায়না সাংহাই পোর্ট থেকে ডাইরেক্টলি আসবে আমার কোথায়? চিটাং পোর্টে। তাহলে চিটাং পোর্টে যদি আমার ডাইরেক্ট আসে সেক্ষেত্রে এটাতে জাস্ট ইটিডি হবে আর ইটিএ হবে। এটাতে তখন হবে কি? ইটিডি, যেহেতু এটা ডাইরেক্ট আসবে এটা খুব কম সময়ের ভিতরে চলে আসবে। ইটি যদি 19/5 হয় আমার তখন চিটাঙের ইটিএ হবে 15 দিন। তাহলে এদিকে 5, 5 হলে 24, 4, এদিকে আমার 4, 6, 25 আমার ইটিএ হবে। তাহলে আমি মালটা আরো আগে পেয়ে যাচ্ছি না? আমি যেটা যেটা আপনার ট্রান্সশিপমেন্ট করে এটা 13 তারিখ পাইতাম, সে মালটা আমি পাই যাব 4 তারিখ। তাইলে এখানের মধ্যে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে তাইলে ভাই আমি ডাইরেক্ট না আনে আমি ট্রান্সশিপমেন্ট করে কেন আনবো? এটা একটা প্রশ্ন থাকতে পারে। সেটা আনসারটা হচ্ছে যে আপনি যদি ডাইরেক্ট ভেসেল আনেন আপনার থেকে খরচ বেশি, আর যদি ট্রান্সশিপমেন্ট আনেন খরচ কম। তো কোম্পানি যদি তার খরচ সেভ করার জন্য সে যদি বলে যে আমার ডাইরেক্ট লাগবে না, আমার একটু দেরি হলে সমস্যা নাই, আমি অ্যাজ ইউজুয়াল আমি জেনারেল ভাবে নিয়ে আসবো, মানে ট্রান্সশিপমেন্ট। তাহলে আপনি ট্রান্সশিপমেন্ট আনলে এভাবে ঘুরে আসতে হবে, ঘুরে আসলে আপনার টাইমিং বেশি লাগবে। আর যদি আপনি বলেন যে না আমি ডাইরেক্ট আনবো, তাহলে ডাইরেক্ট যদি আনেন তখন সেক্ষেত্রে আপনার যদি ইমার্জেন্সি হয় তখন আপনার ডাইরেক্ট ভেসেল আনি। ডাইরেক্ট ভেসেল আনলে খুব কম সময়ের মধ্যে আমি আমার পোর্টে মালটা চলে আসে। আচ্ছা গেল। এটা হচ্ছে যে কি আপনার, আমরা প্রথম বুঝলাম মালটা আমার চায়না থেকে কিভাবে বাংলাদেশের মধ্যে আসছে। এরপরে দেখেন, এরপরে করতে হবে কি? আমার চিটাং পোর্ট,
চলে আসছে মাল। সাপোজ আজকে 4 তারিখ, আমি ডাইরেক্ট ভেসেল আনলাম না, আমি ট্রান্সশিপমেন্ট আনলাম। আমার আজকে 13 তারিখ, 13 তারিখ, 6 মাস 2025। ঠিক আছে। এখন আমার, এটা হচ্ছে আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ এই বঙ্গোপসাগরের আউটার, হ্যাঁ, বঙ্গোপসাগরের আমার আউটার। এটা হচ্ছে আমার আউটার, এটা। আর এটা হচ্ছে আমার পোর্ট, ঠিক আছে, বন্দর। তাহলে আমি ওই দিন একটু করে বুঝেছিলাম হালকা করে, আমার ভেসেল গুলা আসি আউটারের মধ্যে ওয়েট করে, হ্যাঁ। এই আউটারের মধ্যে আমার ভেসেল গুলো এসে ওয়েট করতেছে। আমার যে ভেসেলটা চাইনা থেকে আসছে ওইটা এখন আউটারে আছে। ধরেন আমার ভেসেল হচ্ছে এখান থেকে, আমার ভেসেল হচ্ছে এটা, ঠিক আছে, লাল কালারটা। লাল কালারটা আউটারে আসছে। আউটারে যখন আসছে, তখন আমি কি বুঝবো যে আমার ইটি হয়ে গেছে। আউটারে আসা মানে ইটি হয়ে গেছে। আউটারে আসছে কত তারিখ? 13 তারিখ। তাহলে আমার অ্যাকচুয়াল ইটিএ, ঠিক আছে, অ্যাকচুয়াল টাইম অফ ভ্যারিয়েবল তখন আমি ধরবো। আমার চিটাং, আমার মানে বাংলাদেশ, আমাদের চিটাং পোর্টের আউটারে আসা মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালিটি, মানে আমার যা চলে আসছে অ্যাকচুয়াল টাইম অফ ভ্যারিয়েবল, 13 তারিখ, 6 মাস 2025। ঠিক আছে। আসেন, এতটুক আমি বুঝলাম যে আমার জাহাজ আসছে। এখন আমার এই জাহাজটা কি করলো? আউটার থেকে চলে আসলো কোথায়? আউটার থেকে চলে আসলো বন্ধ, মানে আমার পোর্টের, পোর্টে নোঙ্গর ফেলছে, এখানে চলে আসছে। এই জায়গায় আসছে মানে এটা কি? বার্থিং হয়ে গেছে। বার্থ, বার্থ হয়েছে কয় তারিখ? 13 তারিখ আসছে, ধরেন বার্থ হয়েছে 14 তারিখ বা 15 তারিখ ধরেন। মানে জটের কারণে সে আসতে পারে নাই, 2 দিন লেট হয়েছে, সে আসি আমার শেডের বন্দরের মধ্যে আমার নোঙ্গর ফেলছে, মানে আনলোড করার জন্য সে প্রস্তুত, আমার বন্দরের ভিতরে ঢুকে গেছে। ঢুকে মানে আমার বন্দরের যে, আমাদের বন্দরের এরিয়াটা আছে, ওই ওই এরিয়াতে চলে আসছে আউটার থেকে, মানে বঙ্গোপসাগর থেকে ঢুকে গেছে সে। মানে এই কর্ণফুলী নদী দিয়ে, হ্যাঁ, কর্ণফুলী এদিকে যে সমুদ্রটা আছে ওই দিক দিয়ে চলে আসছে। এসে সে নোঙ্গর ফেলছে, মানে বাড়তে লাগছে। সে এখন সে কন্টেনার আনলোড করবে, ঠিক আছে। তাহলে বাড়তে লাগছে 15 তারিখ, এখন এটার আনলোড কার্যক্রম শুরু হয়েছে। এখন আমার কন্টেনার এখান থেকে ধরেন নামছে, যেটাকে আমরা বলি ডিসচার্জ। ডিসচার্জ হয়েছে 16 তারিখ। কন্টেনার তো অনেক নামতে নামতে সময় লাগে। তাহলে এটা আমার নামছে ধরুন 16 তারিখ। 16 তারিখ কন্টেনার ডিসচার্জ হয়েছে। এই, এটা হচ্ছে আমার কন্টেনার, এটা হচ্ছে আমার কন্টেনার। কন্টেনার নামছে 16 তারিখ, ঠিক আছে। এটা হচ্ছে আমার কন্টেনার, কন্টেনার নেমে গেছে। এখন এটা যদি এফসিএল কন্টেনার হয়, এখানের মধ্যে তফাৎ দেখেন, এটা যদি এফসিএল কন্টেনার হয়, তাইলে এটার এটার এটা আমি আমি ডাইরেক্ট আমার নিজের, আমি আনলোড হওয়ার সাথে সাথে আমি কন্টেনার নিয়ে যেতে পারবো। যদি এফসিএল হয় তাহলে ডিরেক্ট ডেলিভারি, আমি ডিরেক্ট ডেলিভারি নিয়ে ফেলতে পারবো বন্দর থেকে। আর যদি এলসিএল হয়, এটা যদি আমার এলসিএল হয়, মানে আমি যদি অর্ডার, আমি যদি কন্টিনিউ বুকিংটা ওভাবে দিই, এফসিএল না দিয়ে আমি যদি এলসিএল দিই, মানে আমি আরো 4-5টা কোম্পানির সাথে একসাথে আনবো, যেহেতু আমার সিপিএম কম। ধর 5 সিপিএম মাল, তাহলে আমি 20 বা 40 তো আমি নিব না। তাহলে আমি একটা 40 হাই কিউর ভিতরে আমি যদি 10 সিপিএম মাল আনি, আমার মাল হচ্ছে 10 সিপিএম, আমি আনছি 5টা ফ্যাক্টরির সাথে, হেডিং 5 পার্টি, আমরা আরো 5টা পার্টির মাল একসাথে এলসিএল আনছি। ওই আনস্টাফিং যেটা, সেটা হচ্ছে এলসিএল এর ক্ষেত্রে হয়। যদি আমার এলসিএল কার্গো হয় তখন সেটা হবে যে আনস্টাফিং। আনস্টাফিং, হ্যাঁ, আনস্টাফিং মানে সবগুলো মাল নামাই ফেলবে, 5 পার্টির মাল একসাথে নামাবে। নামানোর পরে কন্টেনার থেকে নামাবে, নামাই ওখান থেকে আপনারটা, আপনার যে মাল ওইটা শর্টিং করে, ওইটা আপনার থেকে অতটুকু ওখান থেকে ক্লিয়ারিং নিতে হবে। এটাকে বলে কন্টেনার আনস্টাফিং। আর ডিসচার্জ মানে হচ্ছে আপনার কন্টেনার নামছে,
ওটা যদি এফসিএল হয় আপনি ডাইরেক্ট ডেলিভারি নেবেন, আর যদি এলসিএল হয় তাহলে আপনি আপনার আপনার যে আইটেম, আপনার যে কার্গো ওইগুলো আলাদা করে আপনি বন্দর থেকে ক্লিয়ার করে নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। জি ভাই, বুঝতে পারছি। ধন্যবাদ। খুব হার্ডলি বোঝাচ্ছি আপনাদের, তা বোঝেন না বোঝেন আমার কিছু করার নেই। ধন্যবাদ দিলাম তো, বুঝতে পারছি ভাই। আচ্ছা আচ্ছা। তারপর রায়হান ভাইয়ের এখানে কোনো কিছু বোঝার আছে? এই যে এই যে ছকটা দেখালাম, বা কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে বা বোঝেন না এরকম? আচ্ছা ভাই, রোটেশন একটা নাম্বারের কথা শুনি, এই এটা রোটেশন কি নাম্বার, এটা মানে? হচ্ছে বিল অফ এন্ট্রির উপরে থাকে রোটেশন নাম্বার, হ্যাঁ। রোটেশন নাম্বার হচ্ছে জি আপনার এই যে এখানে আউটারে আসছেন, হ্যাঁ, এই যে এখানে আউটার আসছেন না, প্রত্যেকটার একটা জি একটা জি। একটা একটা নাম্বার পড়বে। যেমন এটার নাম্বার হচ্ছে হ্যাঁ, 23344, এটা 23345, 23346, আমারটা 23346 রোটেশনে আছে। ওই আউটারের জি মধ্যে যে নাম্বারটা পড়বে ওইটাই বিলোভেন্টিতে আইজিএম শো করবে, যে বিলোভেন্টিতে একটা রোটেশন নাম্বার থাকে না নিচে, ওই রোটেশন নাম্বারটা হচ্ছে জি। কি আপনার এই যে আউটারে কত নাম্বার সিরিয়াল আপনি আছেন, টিকিট নাম্বার ওয়ান কাইন্ডস অফ, আপনার গাড়ি কত নাম্বার সিরিয়াল আছে, ওইটাকে বলে রোটেশন। বুঝতে পারছি। আচ্ছা, নয়ন ভাই, রোটেশন নাম্বার আর ম্যানিফেস্ট নাম্বার তো তাহলে সেম সেম মনে হয়, তাই সেম না? সেম সেম। ওইটা বিলোভেন্টিতে ম্যানিফেস্ট থাকে আর কি, ম্যানিফেস্ট নাম্বার, কিন্তু এটা আমরা আমাদের ভাষায় বুঝি রোটেশন নাম্বার। আচ্ছা আচ্ছা। ওইটা ভেসেল যখন আউটারে থাকবে তখন ওইটা নাম্বারটা পড়বে। ওই নাম্বারটা বললে মনে করবেন যে আপনার ভেসেল আউটারে আসছে, যদি ওইটা না পড়ে, আইজিএম এর শো না করে, তাইলে মনে করবেন যে আপনার ভেসেল আসে নাই আউটারে। আচ্ছা, এমনি জানার জন্য আর কি, যাই হোক, যে আমার মালটা যখন আপনার পোর্টে ল্যান্ড করেন, মানে ডিসচার্জ হয়, জি। হওয়ার পরে যে এটা কোন জায়গায় অবস্থান করতেছে, আমি সেটা হুম। কিসের আলোকে জানতে পারবো? সেটা আপনি অবশ্যই জানতে পারবেন আপনার ফরওয়ার্ডের মাধ্যমে। ফরওয়ার্ডের মাধ্যমে অর্ডার ফরওয়ার্ডার মাধ্যমে হয়তো জানতে খুঁজে পারবেন, বের আপনি করবো, অনলাইনে জানতে কিন্তু পারবেন। অনলাইনে তো এখন সিজিপি, মানে সিপিএ যে পোর্টাল আছে ওখানে আপনার কন্টেইনার দিয়ে যখন সার্চ মারবেন, ওইটা কোন পোর্টে আছে, কোন হ্যাঁ। শেডে আছে, কত নাম্বার জিসিবি তে, নাকি আপনার এই যে সিপিডি তে কোথায় আছে, কত নাম্বার ইয়ার্স আছে, সব বলে দিবে। বা যদি আপনি ওইটা আচ্ছা। যদি না পারেন তাহলে আপনি যদি ফরওয়ার্ডারকে বলেন যে ভাই আমার কন্টেইনার এই কন্টেইনার নাম্বারটা বলবেন, ও বলে দিবে কোন শেডে আছে, কত নাম্বার ইয়েতে আছে। এগুলা আপনার ফরওয়ার্ডারে সবকিছু বলে দেয়। ও আর আপনি আচ্ছা নিজে আচ্ছা। যদি চেক করতে চান, সিপিএ তে ঢুকে চেক করতে পারবেন কন্টেইনার নাম্বার, যদি কন্টেইনার আউটারে আসে বা ডিসচার্জ হয় বা নেমে যায়, আপনি ওখানে মারবেন কন্টেইনার নাম্বার, চলে আসবে এটা কোন 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 শেডে, কত নাম্বার শেডে, কত নাম্বার জিসিবি তে, না এনসিটি তে কোথায় আছে, এটা ওখানে সব চলে আসবে। ও আচ্ছা, বুঝতে পারছি। তারপর ভাইয়া সামনে যেতে পারবেন মনে হয়। এই ছেলেটার এই পরশুদিন ইন্টারভিউ, ও ইম্পোর্টের এই জিনিসগুলো জানলে অ্যাটলিস্ট ওর জন্য ভালো হতো না? কোথায় ক্লাসে জয়েন করে না, ও আজকে উনি ক্লাস, আসলে বুঝতেছি না। আজকে ক্লাসে হ্যাঁ, যেগুলো আসছে তো যেগুলো আবার চলে জানতেছে গেল এগুলো কেন তো তো ইন্টারভিউতে বুঝতেছি না। ওকে কোয়েশন করুক না করুক, ও এগুলো বললে তো ওকে এমনি নিয়ে ফেলবো, তো ইম্পোর্টে অনেক কিছু জানে। যে যে উনি তো আগেই ইউডি টিউডি করছে। হ্যাঁ। কারণ ওকে ইম্পোর্টের কোনো কোয়েশন করলে ও পারবে না, কারণ ও ইম্পোর্টে কাজ করে না। আমি ভাই আসলে ক্ষেত্র বিশেষে অনেক কিছু জানি, কিন্তু বাট দেখা গেছে যে সুযোগই পাচ্ছি না কাজ করার কোথাও, এই আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই ভাই। আমি তো চাচ্ছি সিএনএফ আছে, আমি এখান থেকে সরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু কোথাও চান্স পাচ্ছি না ওইভাবে, এই আর কি। পাবেন, আগে নিজেকে নিজেকে আগে ওভাবে তৈরি করেন, তারপর দেখবেন যে সবকিছু ইজি। না, আমি প্রতিনিয়ত শিখার মধ্যেই আছি, চেষ্টা শিখার মধ্যে করতেছি থাকেন, আর কি। শুধু শিখলে হবে না, জিনিসগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। একটা, আপনি যেহেতু সিএনএ এখন পাচ্ছেন, অনেকগুলো হ্যাঁ। বিলেভেন্টি দেখবেন, বিএল দেখবেন, একটা বিএল তার থেকে ছবি তুলে নিয়ে ওই বিএলটা নিয়ে আপনি নিজে নিজে যতদিন পর্যন্ত এটা ডেলিভারি না হয় অতদিন পর্যন্ত পোর্টের সাথে চেক করবেন। আপনার সিপিএ তে ঢুকে দেখবেন এটা এই কন্টেনার নামছে কিনা, বাদতে লাগছে কিনা, কন্টেনার কখন নামছে, এটা এলসিএল নাকি না, চিটং এর গুলো দেখতে হবে, ঢাকার গুলো আমি অবশ্য দেখি, চিটং এর গুলো আস্তে আস্তে এই দেখতে তো হবে। যেগুলো চিটং এর নিয়ে কিছু রানিং ডকুমেন্টস আমাদের বিএল কাছে নিয়ে আছে। নিজে নিজে স্টাডি হ্যাঁ। করবেন, বিএল নিয়ে স্টাডি করবেন, বিএল নিয়ে স্টাডি করলে অনেক কিছু শিখবেন। বুঝতে পারছেন? না, আমি এখন নতুন করে গত আজকেও চেষ্টা করছি আর কি,
সেকোডা ওয়ার্ল্ড এর এটা দেখা গেছে ইনস্টল দিতে চাইছিলাম। তো এরপরে চাচ্ছি আর কি এখানে আইজিএম এর ব্যাপারটা আমি পারি, আইজিএম টা কিভাবে ইয়ে করে, হুম। তারপরে যে বিল অফ এন্ট্রি কিভাবে ফেলা, এগুলা একটু শিখে আস্তে আস্তে চেষ্টা করতেছি আর কি। হুম। দেখি না। না, পারবেন আস্তে আস্তে, ওইটা আচ্ছা ভাই, আইজিএম এর কথা যেহেতু আসছে, আইজিএম তো ফরওয়ার্ডার সাবমিট করে তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর আইজিএম প্রোডাম এ যে আইজি অনেক সময় প্রোডার রং আইজি আসে। যখন আপনি এক্সপোর্ট করবে, হ্যাঁ, এক্সপোর্ট করার পরে হুম ওখানের ওই পোর্টের, মানে ধরুন চাইনার ফরওয়ার্ডাররা কি করবে, ইজিএম সাবমিট করবে। আর তারপরে এটা যে পোর্টে আনলোড হবে, মানে যে পোর্টে ডেস্টিনেশন পোর্টে, ওই পোর্টের ফরওয়ার্ডার কি করবে, যেমন চাইনারা কি করবে, ইজিএম করবে, বাংলাদেশিরা কি করবে, আইজিএম করবে। তখন ওরা ইজিএম করার পর ওই ইজিএম এর ডিটেলস নিয়ে সবকিছু নিয়ে ওরা এখানে আইজিএম করবে। ওই জন্য বলে যে অনেক সময় আইজিএম এর মধ্যে আপনার ইয়া প্রোডাক্ট ডেসক্রিপশন ভুল আসছে, এইচএস কোড ভুল আসছে, কোয়ান্টিটি ভুল আসছে, এগুলো কেন বলে? কারণ বিল অফ এক্সপোর্টারের ডিটেলস নিয়ে যখন ইজিএম সাবমিট করে, ইজিএম এ যদি কোনো ভুল থাকে, সেটা আইজিএম এ ধরা খাবে। তখন আপনি এখান থেকে মাল ইম্পোর্ট করার সময় আপনি আটকে যাবেন। তখন কি করতে হয়, এটা সমাধান হচ্ছে যে আপনি ওই যে লোডিং পয়েন্টের ফরওয়ার্ডারকে বলবেন ইজিএমটা কারেকশন করতে, ওই ইজিএম কারেকশন করলে এদিকে আপনার আইজিএম কারেকশন হয়ে যাবে। তখন আপনার ডেলিভারি নিতে আর ঝামেলা হবে না। আইজিএম এর ক্ষেত্রে আমরা তো সচরাচর করি, হ্যাঁ, তো আমাদের এখানে সচরাচর করি বলতে আমরা 4টা পয়েন্ট থেকে আপনার চিঠি ইস্যু করতে হয়। হুম। ইম্পোর্টারও করতে হয়, ব্যাংকও করতে হয়, ফরওয়ার্ডার করতে হয়, পাশাপাশি আবার এক্সপোর্টারও করতে হয়। হুম। 4টা পয়েন্ট থেকে যখন চিঠি ইস্যু করে ওটার আলোকে দেখা গেছে যে আইজিএমটা কারেকশন করে, এবং কারেকশনের পরও ফাইনালি দেখা গেছে যে আপনার ইয়ে দেয়া, আপনার পেনাল্টি দেয়, ঠিক আছে। তো হুম। ক্ষেত্র বিশেষে দেখা গেছে যে আমরা সিএনএফ যারা আছি তারা ক্ষেত্র বিশেষে যদি এটা ম্যানেজেবল আর কি, যে হুম। এত ঝামেলাতে যাব না, দেখা গেছে আপনি আমার বিল অফ এন্ট্রির সাথে ফাইনটা ধরাই দেন, হুম। ওইভাবে ধরানো যায় আর কি, হ্যাঁ। কারণ আপনি যত এই যে প্রসেস গুলো করতে চাইলে আপনার কিন্তু অনেক সময় লাগবে, হ্যাঁ। অবশ্যই। তো সময় লাগবে, যেটা সময়ের কারণে আপনি দেখা গেছে এখানে ওয়্যার হাউস চার্জ বাড়তেছে, হুম। ঠিক হুম। না। হুম। হুম। আবার দেখা গেছে যে প্রত্যেকটা টেবিলে টেবিলে ঘুরতে হইতেছে, যত টেবিল ঘুরবেন তত তত টাকা খরচ হচ্ছে। হুম। তো অত কিছুতে না যাইয়া ক্ষেত্র বিশেষে যারা হয়তো ভালো মানে ইম্পোর্টার বুঝে, এদেরকে হুম। সহজে বললে এরা দেখা গেছে বলে যে ঠিক আছে বিল অফ এন্ট্রির সাথে ফাইনটা ধরাই দেন। তো আচ্ছা। তাহলে ওই ক্ষেত্রে দেখা গেছে ধরাই দিলে খুব সহজে মালটা রিলিজ হয়ে চলে যায়। আবার হুম। কিছু আছে দেখা গেছে যে অনেক সময় মানতে চায় না, একটু গুরুত্বপূর্ণ ইস্যু আছে, এই ইস্যু হুম। গুলাতে দেখা গেছে তারা হয়তো তখন আর ওই ফাইনটা ধরায় না, হুম। না ধরাইয়া বলে যে আপনি আইজিএম কারেকশন করেন তারপরে যে আমি ফাইন দিব। তখন আবার ওই কিছুদিন ঘুরায় আর কি, আচ্ছা। ঘুরাইয়া দেখা গেছে তাও পয়সা খরচ করা লাগে, এই হ্যাঁ। আর কি। আলটিমেটলি দেখা গেছে করে দেয় আর কি। তবে সবচাইতে বেটার হচ্ছে অপশন, এটা অনেকে জানে না, বা দেখা গেছে হুম। জানলেও হয়তো দেখা গেছে অনেক সময় ব্যস্ততার কারণে হয়তো এভাবে ডকুমেন্টেশনটা করে না। হুম। সেটা হচ্ছে যখন আপনি ওই যে বিএলটা রেডি করে, তো এক্সপোর্টার তো বিএলটা দেখা গেছে ইম্পোর্টারকে পাঠায়, হ্যাঁ। পাঠানোর সময় দেখা গেছে ওইখানে যদি আপনি একটা নোট নামে একটা অপশন আছে যে একেবারে ওখানে যদি আলাদাভাবে, এটা নয়ন ভাইকেও বলি রায়ন ভাইকেও বলি, আপনারা জানলে ভালো হবে আর কি আপনাদের জন্য, যেহেতু আপনারা সরাসরি করেন। সেখানে নোটিফাইটাকে টোটালি নোটিফাই লিখে নোটিফাই অ্যাড্রেসটা ভালো করে লিখে দিতে হবে, মানে কোম্পানির নাম, বিন বা আদার্স যেগুলো থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। একইভাবে দেখা গেছে কনসাইনি লেখা, কনসাইনির নামটা কনসাইনি কে হবে হুম। সেটাও কিন্তু আলাদাভাবে মেনশন করে দিলে হুম। তখন কি হয় আমাদের দেশে যখন দেখা গেছে যে আইজিএমটা পড়ে, হ্যাঁ, হুম। ওই যে আইজিএমটা তো ইজিএম এর আলোকে পড়ে, হ্যাঁ, হ্যাঁ। ইজিএম যারা সাবমিট করে তখন তারা কিন্তু যখন নোটিফাই কে সহজে ধরতে পারে যে এই হুম। হচ্ছে নোটিফাই, তখন হুম। নোটিফাইতে নোটিফাইটা এন্ট্রি দেয়, আর কনসাইনিটাতে কনসাইনি এন্ট্রি দেয়, তখন আর ভুল করে না। আর যখন এটাকে আলাদাভাবে মেনশন করে না, তখন যে ঝামেলাটা বাজে, সে কি করে যে কোনো একটাকে নোটিফাই কনসাইনি দুইটা দুইটা জায়গায় তাকে পোস্টিং দিয়ে দিয়ে দিলে তখন যে ভুলটা হয়, মানে নোটিফাইতেও যা কনসাইনিতেও তা চলে আসে। আচ্ছা। আচ্ছা। যখন আপনি আলাদাভাবে আইডেন্টিফাই করে দিবেন তখন কিন্তু সে মানে যদি বুঝের হয়, সে কিন্তু এটা দেখলেই বুঝতে পারতেছে নোটিফাই কে কনসাইনি কে, সে তখন পোস্টিং হুম। দিতে ওইভাবে আলাদাভাবে দিবে। আর আলাদাভাবে দিলে তখন আর ঝামেলাটা হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা। আচ্ছা। এবং ওই যে ডেসক্রিপশনে বিএল এ দেখা গেছে ডেসক্রিপশন অফ গুডস এর এখানেও দেখা গেছে আপনি নামটা যদি ভালো করে চেক করে দিতে পারেন তাহলে আর এ ধরনের ঝামেলা হয় না।